এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। নমস্কার, আপনারা দেখছেন এক্সপ্রেস অনলাইন। আপনাদের সঙ্গে আমি সঞ্জীব। আর প্রতি মঙ্গলবারের মতো আজকেও আমি একজন অতিথিকে নিয়ে এসেছি, নবীন প্রজন্মের একজন খুব বিশিষ্ট অতিথি। এবং আজকে কোনো গায়ক বা কোনো গায়িকা নয়, নবীন প্রজন্মের একজন বিশিষ্ট মিউজিশিয়ান এবং মিউজিক কম্পোজার, আমাদের দুর্গাপুরেরই ছেলে, নাম নীলোৎপল মণ্ডল এবং আপনাদের সবার প্রিয় বাবু সোনা এবং আমার খুব কাছের একদম ছোট ভাইয়ের মতো। আমি ওর মিউজিক কম্পোজিশন এবং গান বাজনা নিয়ে ওর যে ভাবনা এবং নিত্য নতুন মিউজিক কম্পোজিশন করা, এবং খুব ভালো কিবোর্ডিস্ট এবং বিভিন্ন রকমের ইনস্ট্রুমেন্টও বাজাতে পারে এবং দক্ষতার সঙ্গে বাজায়, এবং সকলেই ওকে চেনে। শুধু দুর্গাপুর কেন, দুর্গাপুর ছাড়িয়ে শহর ছাড়িয়ে রাজ্য ছাড়িয়ে দেশ, এখন তো বিদেশেও অনুষ্ঠান করছে বাবু সোনা। ও আমাদের কাছে খুব গর্বের বিষয়। দুর্গাপুরে আমাদের এইরকম একজন প্রতিভাবান মিউজিশিয়ান এবং মিউজিক কম্পোজার রয়েছে। আজকে বাবু সোনার সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব। মানে এই প্রজন্মের শিল্পী বাবু সোনা, সে মিউজিক নিয়ে সারাক্ষণই ভাবে, নিত্য নতুন ভাবনা ভাবে। তো ওর ভাবনা কি, মানে ও তো আগের প্রজন্ম দেখেছে, আগের প্রজন্মের মিউজিশিয়ানদের দেখেছে, মিউজিক কম্পোজারদের তুই দেখেছিস এবং শুনেছি। তারপরে গানের প্রতি বা মিউজিকের প্রতি একটা আগ্রহ, প্রথমে শুরুটা হলো কি করে? প্রথমেই অসংখ্য ধন্যবাদ এক্সপ্রেস নিউজের সবাইকে এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য। তো শুরুটা বলতে গেলে অনেক ছোট থেকেই শুরুটা হয়েছে, মানে একদমই ছোট থেকে। তখনই আমি জাস্ট ক্লাস নার্সারিতে জাস্ট পড়ি, তখন থেকে আমি জাস্ট মানে ঘরে কৌটো বাজাতে শুরু করি, বুঝলে তো। সেই থেকে আমার শুরু, মানে অনেক কৌটা নিয়ে একসাথে বসতাম, ছোটো একদম দিয়ে সেই সময় থেকে বাবা তখন দেখলো যে কৌটো বাজাচ্ছে, তাহলে একটা কিছু দিয়ে ওখান থেকে কৌটো থেকে তবলায় গেলাম। দিয়ে 2 বছর তবলা বাজাতে না বাজাতেই আবার ওখান থেকে চেঞ্জ করে গানে চলে গেলাম ক্লাস 1-এ। বাদ্যযন্ত্র থেকে গানে, সুরের জগতে গানে। হ্যাঁ, তো এটা কেন, মানে হঠাৎ করে, মানে তখন খুবই ছোট ছোট আঙুল, বাজাতে পারছিলাম না, লাগছিল হাতে। মানে জাস্ট 2 বছর কিন্তু কমপ্লিট করেছি তবলা, মানে এরকম নয়। তো বাবা বললো যে অসুবিধা যখন হচ্ছে, তো হাতে যখন লাগছে তখন তুই গানটা শেখ। দিয়ে গানে আবার করলাম, চেঞ্জ করলাম। দিয়ে ক্লাস 1 থেকে 6 অবধি আমার গান শেখা, মানে কি গানটা শিখেছি। তারপর ক্লাস 6-এর পর থেকে, তখন ছোটোবেলায় অনেক পাড়ায় অনুষ্ঠান হতো সেই সময়, মানে অনেক পাড়ায় অনুষ্ঠান হতো, মানে অর্কেস্ট্রা এরকম টাইপের অনুষ্ঠানগুলো আমাকে খুব আকৃষ্ট করতো। মানে এই 5জন 6জন স্টেজে মিলে, মানে কি সবাই মিলে বাজাচ্ছে, খুব এক্সাইটেড থাকতাম। মানে কিছু প্রোগ্রাম হলেই চলে যেতাম সাইকেল নিয়ে শুনতে বা দেখতে। তো সেইগুলো মানে কি দেখে খুব এক্সাইটেড হতাম। তারপর দেখলাম কিবোর্ডটাকে আমার খুব আকৃষ্ট করেছিল, কিবোর্ডটাকে। তো ক্লাস 6-এ আমি ওই আবার গান থেকে চেঞ্জ করে কিবোর্ডে এলাম। তবলা থেকে গান থেকে কিবোর্ড। সেই থেকে জার্নি শুরু কিবোর্ডের। তো তখন থেকে কিবোর্ডের যাত্রা শুরু, ওই শেখা শুরু। প্রথমে কি দুর্গাপুরে শেখা, তারপর বাইরে? হ্যাঁ, প্রথমে তোমরা চিনবে বোধহয় সুখদেব সিং, বাবুদা আমাকে ফার্স্ট নিয়ে যায়। সিএমের এক পাপনদা বলে একজন ছিল, তো ওইখানে পাপনদার কাছে কিছুদিন শিখলাম, উনি হাতে করি। তারপর অসিত বরণ স্যার, সবাই চেনে, অসিতদা খুব বিখ্যাত একজন। তো সেই সময় ওনার কাছে হাতে খড়ি, দুজনের কাছে মিলিয়ে মিশিয়ে
অসিত বরণ দাসের কাছে আমি অনেক দিন শিখেছি, মোটামুটি 4 বছর মতো শিখেছি। তারপর 9 না 10-এ এরকম আমি গেলাম চন্দননগরে সুরজিৎ স্যারের কাছে। তো ওইখানে বছর 2 শিখেছিলাম। তারপরে প্রতাপ রায়, যিনি রিসেন্ট মারা গেলেন, প্রতাপ বেবিদা, যিনি মানে সারা জীবনটাই মান্নাদের সাথে বাজিয়ে গেছেন। ইভেন মানে মান্নাদে ওনাকে জিজ্ঞেস করে ডেট নিত শুয়ে, যে আমরা হারালাম, মানে অনেক ক্ষতি হলো আর কি আমাদের, মানে সঙ্গীত জগতের অনেক ক্ষতি সত্যি। তো এখন ওই প্রতাপ স্যারের কাছে আমি তারপর শেষ ইয়েটা শিখেছি। তারপর এখনও তো শেখার তো শেষ নেই, ধরো, তাই না? মানে এখনও শিখে যাচ্ছি বলতে গেলে, এখনও ইউটিউব, ইন্টারনেট, মানে সব জায়গাতেই শেখার মানে শেষ নেই। জিনিস এখনো শিখে যাচ্ছি, সে তো সবাই মানে এটাই মনে করে, যারা গুণী শিল্পী হয় তারা সবসময় বলেন যে শেখার কোনো শেষ হয় না। এখনো যেন মনে হয় কিছুই যাই না, কিছুই বাড়াতে পারি না মনে হয়। এখনো স্টেজে উঠলে ভয় লাগে, ঠিক আছে? তো এই মানে ভয়টা থাকা দরকার। এরপরে একটা এই যে নিজেদের একটা টিম বানানো, মানে একটা নিজেদের একটা টিম বানানো, সেই টিম বানিয়ে তারপরে সেখানে সিঙ্গারদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করে, এই যে টিমকে একটা তোদের যে নিজেদের একটা টিম হলো, এই টিমটা তৈরি হলো কিভাবে? এটা কবে থেকে শুরু করলি? এবার ওইখানে কলকাতায় শিখতে এখানেও তারপর আমি ছোটোখাটো অনুষ্ঠান করতাম, করতে প্রথমে একাই বাজাতাম কিবোর্ডে রিদিম ইয়ে করে, ওটা অনেক ছোট থেকেই বাজাই আমি। মানে তখন অসিত স্যারের কাছে শিখতে তখন টুকটাক বাজাতাম তখন, মানে আর বাড়িতে তো প্রচণ্ড সাপোর্ট ছিল আমার, নাহলে আমার পক্ষে সম্ভব ছিল না। মা প্রচণ্ড এক্সাইটেড, আমার মা মানে সবসময় সাপোর্ট দিয়েছে। আর বাবা ওইসব দেখতাম, বাবা আমাকে ছেড়ে দিয়েছিল, তুই যা করবি কর, কোনো ব্যাপার না, মানে এরকম হতেই হবে তোকে, বা এরকম করতেই হবে, কিছু একটা ডাক্তার হতেই হবে, ইঞ্জিনিয়ার হতেই হবে, চাকরি করতে হবে, সরকারি চাকরি, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু এটা আমি কোনোদিনই আমি বাবা মার কাছে সবসময় মানে ঋণী। আমি একদম অনেকে সাপোর্ট পায় না বাড়িতে, কিন্তু আমি ফুল সাপোর্ট পেয়েছি। আমি একদম মানে আমি তোর মা বাবাকেও মানে ধন্যবাদ জানাচ্ছি হাত জোর করে, এবং আমি বলবো যে আপনাদের মতো মা বাবারা আছেন বলেই এখনো দুর্গাপুর শহরে গান বাজনা করার সাহস পায় বিভিন্ন প্রতিভাবান ছেলেমেয়েরা। আগের দিন অর্ণব বসেছিল, অর্ণবও একই কথা বলেছে যে বাবা মা চাকরির দিকে ঠেলে দেয়নি, কিন্তু মানে আমাকে গান বাজনার জন্য সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে, তাই আমি আজকে একটা প্ল্যাটফর্ম পেয়েছি। বাবুসোনাও ঠিক তাই বলছে। অতএব নতুন প্রজন্মের শিল্পীদের বাবা মাদেরকে এটাই বলবো যে এই যে আমরা যাদেরকে আনছি নতুন প্রতিভার অন্বেষণে, এবং আজকে যেমন বাবুসোনার মতো গুরুত্বপূর্ণ মিউজিশিয়ান আমাদের সঙ্গে রয়েছে, মিউজিক কম্পোজার, তো ও বলছে যে গান বাজনাটাও কিন্তু একটা সাপোর্ট, একটা বিরাট সাপোর্ট, এবং এখান থেকেও অর্থ উপার্জন করা যায় যদি প্রপারলি ভাবে সেটাকে উপার্জন করা যায়। এটার পেছনে অনেক মানে ঘটনা আছে, ঠিক আছে, অনেক স্ট্রাগল আমাদের গান বাজনার পেছনে, অনেক স্ট্রাগল, এটা বলতেই হবে, কিছু করার নেই। এই যে যখন আমি বাবুসোনা তোকে জিজ্ঞাসা করি, এই করোনা পিরিয়ডের সময়, কোভিডের সময় 2 বছর আমরা তো সবাই ঘরবন্দি ছিলাম, ওই সময় সবার আগে তো আমাদের উপর কোপটা পড়ে না, সেটাই আমি জানতে চাই। এন্টারটেইন জগতের মানে সবার উপর, মানে সবার আগে আমাদের উপর কোপটা পড়ে। বর্তমান পরিস্থিতিতে যেটা চলছে, তুমি বলো, বর্তমান পরিস্থিতিতে যেটা চলছে, কোপটা কিন্তু আমাদের উপরেই পড়ছে। এন্টারটেইন জগতের কোপটা সবার আগে পড়ে, ঠিক আছে? কিন্তু সবার সবকিছু কাজকর্ম চলছে, অফিস চলছে, সবার ডিউটি চলছে, সবাই সবার নিজের প্রফেশনকে ঠিক রেখে সব প্রতিবাদ করছে, সব ঠিক আছে, কিন্তু আমরা কি করব, তাই না? এটা একটা ফ্যাক্টর। করোনা পিরিয়ডে তো মানে খুব খারাপ অবস্থা ছিল আমাদের। কিরকম ছিল একটু অভিজ্ঞতা? খারাপ অবস্থা, দেখো, মানে অনেকেই এই প্রফেশন থেকে অনেক মানে আউট হয়ে গেছে। তারা খুব প্রতিভাবান শিল্পী ছিল অনেকেই, মানে আমার অনেক জানাশোনা। তারপর আবার এখন আস্তে আস্তে আবার আসছে, তারা কি করবে, উপায় নেই কিছু। মানে তুই বলতে চাইছিস যে যখন কোনো একটা ঘটনা ঘটে, একদম তার প্রথম এফেক্টটাই পড়ে মানে একদম, আমি তো মনে করি, আমি তো এটাই তো দেখছি আমরা, মানে রিয়েল লাইফে এটাই হচ্ছে আমাদের। একদম এবছরও কি তাই অনুষ্ঠানের উপর প্রভাব পড়েছে? তাই তো, একদম। তুমিও তো একজন শিল্পী, তুমি তো বুঝতে পারছো। সে তো অবশ্যই, অবশ্য তুমি বলো না, এই যে প্রতিবাদ, সবাই কিন্তু সবার নিজের প্রফেশনটাকে ঠিক রেখে প্রতিবাদ করছে, তাই না? তুমি বলো, তা আমরা কি করব? আমাদের তো অনেক অনুষ্ঠান বাতিল হচ্ছে। আমি তো খবর পাচ্ছি, আমাকে কলকাতাতেও তো ম্যাক্সিমাম অনুষ্ঠান বাতিল হয়ে যাচ্ছে,
আমাকে তো সবাই ফোন করছে, কলকাতায় অনেকে ফোন করছে যে এরকম অনুষ্ঠান বাতিল এই বছর। আমারও অনেক অনুষ্ঠান বাতিল হয়েছে, মানে অনুষ্ঠান খারাপ ঘটনা ঘটেইছে। তো এই ঘটনার মানে মানে খুবই মানে দুঃখজনক ঘটনা, কিন্তু কোপটা আমাদের উপরেই পড়ছে। আমাদের প্রফেশনটা কি হবে? ঠিক। আচ্ছা, একটা তোর নিজস্ব কম্পোজিশন কি শোনাতে পারবি বল? একটা মানে অনেকের প্রচুর গান বানাই, প্রচুর মিউজিক করি, কিন্তু সব তো মনে রাখা সম্ভব নয়। তো তাও আমি দেখছি, ধরো কিছু একটা। চলো, এই ইনস্ট্রুমেন্টের নাম কি? এটাকে বলে মেলোডিকা। মেলোডিকা, হ্যাঁ। এটা ফু দিয়ে বাজায়, মানে ফু দিয়ে। এটা কি ইউজ হয় মানে প্রোগ্রামে? এটা ইউজ করতে পারি আমরা, করতে পারে, করা যায়। আচ্ছা, সাবস্টিটিউট মানে তোমার অ্যাকর্ডিয়নের একটা সাবস্টিটিউট বলতে পারো। আচ্ছা আচ্ছা, শুনি কি ধরবো। রিসেন্টলি একটা কাজ করেছি আমি, মাধুরী রাতে একটা সং হয়েছিল। তো আমাদের দুর্গাপুরেরই একজন খুব প্রতিভাবান মানুষ, পরিমল দাস, চিনবে বোধহয়, দুর্গাপুরকার উনি। ওনার লেখা, আর সন্তোষ কুমার দে বলে একজন, উনিও খুব গুণী শিল্পী, উনিও অনেক ছেলেমেয়েকে তৈরি করেছেন গান বাজনার ইয়েতে। তো উনি পানাগড়ে থাকেন, তো এখন উনি নেই আমাদের মধ্যে। তো ওনারই সুর করা আর পরিমলদার লেখা, আর গেয়েছে আমাদের দুর্গাপুরেরই খুব একজন প্রতিভাবান শিল্পী শুভম চক্রবর্তী। খুব ভালো গায়, খুব ভালো গাইছে ওর। তো একটা আমি জাস্ট একটুখানি বাজাচ্ছি সুরটা, মানে এটা হচ্ছে একদম ওন কম্পোজিশন। এটা তো নিজের কম্পোজিশন? হ্যাঁ, মানে মিউজিক কম্পোজটা আমি করেছি। আচ্ছা আচ্ছা। পরিমল দা লিখেছেন আর সন্তোষ কুমার দা সুর করেছেন, শুভম গেয়েছে। কিসে ধরবো এটা? এফ ধরো, এফ মেজর। এই পাহাড়ি রাগের উপর আছে। অসাধারণ। আমি আগেই আপনাদের বলেছিলাম যে আমাদের দর্শক শ্রোতা বন্ধু যারা রয়েছেন, বলেছেন যে খুব বাবুসোনা এই বয়সে ও এত ভালো নতুন নতুন যারা কথা সুর যারা দিচ্ছেন, এত ভালো কম্পোজিশনও করে, এবং মানে আমরা মুগ্ধ হয়ে যাই। এবং অসাধারণ, আশীর্বাদ আর ভালোবাসা, অসাধারণ সম্ভব ছিল না, অসাধারণ। ও মানে মেলোডি সেকশনটা, মানে কিবোর্ডটা তো একটা, মানে কিবোর্ডই তো ধরে রাখে পুরো গানটা, মানে অসাধারণ। ওর দুটো হাত চলে, আঙুল চলে। চেষ্টা করি সবাই, মানে এখনো মনে হয় কিছুই জানি না আমি এখনো। এটা তো বিনয়, মানে এটা তো বিনয়ের সাথে বলা, কিন্তু আমরা তো বলবো জানি, চেষ্টা করি সেটা। হ্যাঁ, এত সিরিয়াসলি চেষ্টা করে। আচ্ছা, আমি শিখেছি। আমরা তো বাবুসোনা আমরা দেখেছি যে তুই আমাদের শহরের গন্ডি ছাড়িয়ে জেলা তো আছেই, রাজ্যের বিভিন্ন জায়গাতে করছিস, তুই বিদেশে 2-3 বার গেছিস। অভিজ্ঞতাটা আমি জানতে চাইবো। বিদেশের অভিজ্ঞতাটা আরেকটা, ওটা একটা আলাদা পার্ট আর কি। এই যে আজকের ডেটে গান বাজনাটা একটুখানি অন্যরকম গান বাজনা হচ্ছে, মানে ওটা করতে হচ্ছে টেকনিক্যালি। বিদেশে মানে ওখানে যেতে গেলে একটু অন্যরকমভাবে আমাদের একটু সাজিয়ে নিয়ে যেতে হয় ব্যাপারগুলো। তো ওইখানে কিছু কিছু সময় আমাদের ফুল মিউজিশিয়ান আমরা নিয়ে যেতে পারি না, মানে ওরা নিয়ে যেতে পারে না, ওখানকার অর্গানাইজাররা। মানে ধরো মানে ফুল ব্যান্ড হয়তো যেতে পারছে না, সেখানে আমি ওখানে টোটাল মিউজিকটা প্রোগ্রামিং করে নিয়ে গেলাম, ঠিক আছে। তো এই ব্যাপারটা একটু শেখার ব্যাপার আছে, বা একটু টেকনিক্যালি ওটা স্ট্রং হতে হয়। কিছু কিছু জিনিস, কিছু কিছু সফটওয়্যার সম্বন্ধে আমাদের একটু জানতে হয়। সেটা আমার গুরু হচ্ছেন সোমদা, ওটার আবার আলাদা পার্ট একটা, ঠিক আছে। ওই টেকনিক্যালি ওটাকে আমি একটু শিখেছি ওই সোমদার কাছে। সোমদা হচ্ছে খুব
বিখ্যাত একজন লোক, খোকাবাবু যায় লালজুতো বা এইসব প্রোগ্রামিং গানের সব সন্ধ্যা। আবার রিসেন্ট রূপম ইসলামের একটা গান, যেটা নৌকা কি দিয়ে একটা মানে একটা গান বেরিয়েছে রিসেন্ট রূপম ইসলামের, ওটাও সোমদারই করা রিসেন্ট। তো ওই দাদার কাছে শিখতে শিখতে দাদাই আমাকে সুযোগ করে দিয়েছিল ওইখানে বাইরে যাওয়ার ব্যাপারগুলো সব। মানে দাদা আমাকে বললো যে প্রথম তোকে যেতে হবে। প্রথমে কোথায় গেছিলি? প্রথমে তারপরে ইউএস যেতে হবে, ওটা হচ্ছে 2017। তারপর ও তখন বললো যে তোর সাথে যাবে দুর্নিবারের সাথে তোকে বেড়াতে হবে। ঠিক আছে যাবো। তো প্রথমবার আমি 40 days ছিলাম, 40 দিন। তো অনেকগুলো জায়গায় শো করেছি। এন্টায়ার তোমার নর্থ আমেরিকা আমার কোনো জায়গায় বাকি নেই বলতে গেলে। নর্থ আমেরিকা ছাড়াও অন্যান্য কোনো জায়গাতে বিদেশে? থাইল্যান্ডে গেছি, ব্যাংককে গেছি, ওই জয় ভট্টাচার্যের সাথে। জয় ভট্টাচার্যের নাম তো শুনেছো তুমি? অবশ্যই। এবছর কোথায় যাচ্ছিস? এবছর ওই নর্থ আমেরিকাতেই যাচ্ছি। নর্থ আমেরিকা? হ্যাঁ, এবার যে ক্যালিফোর্নিয়াতে শো আছে, তোমার ওহিও কলম্বাসে আছে, এরকম আছে শো আর কি। আমেরিকা, ক্যালিফোর্নিয়া, কলম্বাস সব জায়গা, মানে কোনো জায়গায় মনে তো আর মাত্র বাকি থাকে? নর্থ আমেরিকা আমার মানে প্রবাসী বাঙালি পুজোতে আমার কোথাও বাকি নেই অ্যাকচুয়ালি। সব মানে ওদের সব পুজোতেই আমার মানে অনুষ্ঠান করা হয়ে গেছে বলতে গেলে। ডালাস, টেক্সাস, তোমার ফ্লোরিডা থেকে শুরু করে অ্যারিজোনা ওই সাইডটা, তারপরে ক্যালিফোর্নিয়া, এদিকে নিউ জার্সি, নিউ ইয়র্ক তো আছেই। আচ্ছা, আমার তাহলে মানে আমি একটা বিষয় জানতে চাইছি পরিষ্কারভাবে। এই যে আমাদের এখানকার যে দর্শক যারা মানে বাংলা গানও শুনছেন, আবার হিন্দি গানও শুনছেন, অর্কেস্ট্রা শুনছেন, মানে বিভিন্ন ধরনের গান শুনছেন আর কি, আমি কোনো গানকে ছোট করছি না, সমস্ত গান, রাগ প্রধান গান শুনছেন। এখানে বিভিন্ন গানের বিভিন্ন দর্শক শ্রোতা রয়েছেন। এখানে তুই যখন পারফর্ম করছিস, বাজাচ্ছিস, এখানে শ্রোতার চিন্তা ভাবনা বা তাকে যখন ইন্টারাক্ট করছিস আর কি, সে কিভাবে রিয়্যাক্ট করছে গানে বা তোর বাজানোতে, এখানের সাথে বিদেশের যে শ্রোতারা রয়েছে, না আমি একটা কথা বলি তোমাকে, কিছু আছে। একটা কথা বলি আমি, দুর্গাপুর হচ্ছে একটা অন্যরকম জায়গা আমি মনে করি। আমি তো দুর্গাপুরের ছেলে, আমি তো অবভিয়াসলি দুর্গাপুরকে ভালো বলবোই, কিন্তু দুর্গাপুর এমনি একটা ভালো শহর। তুমি তো একজন শিল্পী, তুমি তো মানে জানো যে দুর্গাপুরের এত মানুষ, প্রত্যেকটা মানুষ এত ভালো শ্রোতা দুর্গাপুরের, মানে আর এত মানে এখানে শিল্পীর অভাব নেই দুর্গাপুরে। আমার তো মানে এরকম প্রতিভাবান শহর মানে আমাদের পৃথিবীতে কম আছে। বাহ, এটা খুব দামি একটা কথা বললি। হ্যাঁ, আমি মনে করি পার্সোনালি যে মানে তুমি একটুখানি মানে সার্ভে করে দেখো দুর্গাপুরের আমজনতার মধ্যে কত ট্যালেন্ট আছে লুকিয়ে। সেগুলো সবসময় উন্মেষ কি বিকাশ ঘটে? এবার সবাই তো আর প্রফেশনালি করতে পারে না, কিন্তু মানে মানে দুর্গাপুরে প্রচুর কালচার আছে। দুর্গাপুরের মানুষজন মানে মানে বলতে গেলে প্রত্যেকটা ঘরে তুমি গান বাজনারই চল পাবে। মানে দুর্গাপুর যে আমরা বলি সংস্কৃতির শহর, একদম আমার শহর, প্রাণের শহর, ভালো আমার মানে পৃথিবীতে এরকম শহর নেই কোথাও। আমার যেটা মানে আমার এক্সপেরিয়েন্স খুব ভালো, খুব একটা দারুণ কথা, মন ভরে গেল তোর এই কথাটা শুনে। এবং একজন দুর্গাপুরের ছেলে হিসেবে আমার ভালো শ্রোতা মানুষ, এত শ্রোতা ভালো, এত মানে এখানে যেরকমই তোমার প্রোগ্রাম হোক না কেন, মানে যেরকমই ভালো খারাপ যাই হোক না কেন, মানুষ গান শোনে, হল ভর্তি থাকে সব অনুষ্ঠানে। এটা আমি লক্ষ্য করেছি, যেটা অন্য জায়গাতে কম। আমি জানি না, আমি মানে দুর্গাপুরের কথা বলছি আমি। না, আমার তো মনে হয় যে না, মানে এটা তো বাইরে তো অবশ্যই আছে, ওরা আসছে গান শুনছে চলে যাচ্ছে, একটা সব ঠিক আছে, কিন্তু দুর্গাপুরের মতো হ্যাঁ মানে প্রত্যেকটা মানে আম জনতা এতটাই মানে গানের মধ্যে ঢুকে যায়, তারা ইনভলভ হয়ে যায়। ওটাই বলছি মানে। আর নিজেও মানে প্রত্যেকটা মানুষের প্রতিভা। মানে তুই বলতে চাইছিস যে যখন তোরা পারফর্ম করিস তখন শ্রোতারা তোদের সঙ্গে যারা জড়িয়ে যায়, আত্মিকভাবে জড়িয়ে যায়। একদম একদম। আমরা নয় যে কোনো অনুষ্ঠানে বললাম, ভালো খারাপ যেরকম সব রকম অনুষ্ঠানই দুর্গাপুরের মানুষজন খুব ভালোভাবে এনজয় করে, এরকম খুব কম শহরে দেখা যায়। দারুণ, আমার শহর দুর্গাপুর, ভালোবাসার শহর দুর্গাপুর। আচ্ছা, আরেকটা কথা বলি তোমার নিয়ে, এই আমার শহর যেটা বললে, তুমি তো এই গানটা বানিয়েছিলে। হ্যাঁ, সেটা তো সেই কোভিডের সময়। হ্যাঁ, এটা একটা মানে আপনারা তো সবাই জানেন, সঞ্জীবদা একজন খুব ভালো একজন, মানে আমি কত ছোট থেকে সঞ্জীবদার গান শুনছি, মানে সেটাও তো আছে, আমারও বয়স বাড়ছে আস্তে আস্তে। গান উনি মানে গায় সঞ্জীবদা এত ভালো।
আসলে আমরা ও যেটা একটা সত্যি করে একটা পূর্ণ স্মৃতি উস্কে দিল, মনে করিয়ে দিল। করোনার সময় আমাদের ওই সময়টা মানে যা গেছে আমাদের, ওই সময় থেকে ওই গানটা হওয়াতে আমাদের মানে মাইন্ডটা অনেকটা খুলে গেছিল, যে মানে যাক আবার আমরা কাজে ফিরছি মনে হচ্ছে। ওই সময় হঠাৎ করে আমি একটু বলি যে সঞ্জিত হঠাৎ করে বললে একটা গান করতে হবে, বুঝলি? তা বললাম বাবারে কি বলছো এই সময় গান, আমরা তো সব কিছু বন্ধ হয়ে গেছিলো, মানে কিরকম একটা ঘরের মধ্যে পড়েছিলাম। খুব ভালো লেগেছে সঞ্জিত দা ওই সময় এত সুন্দরভাবে একটা গান কম্পোজ করে, আমি ওটা কম্পোজিশনটা তুই করেছিলি। হ্যাঁ, তারপরে আবার সবাই অনেক দুর্গাপুরের অনেক প্রতিভাবান শিল্পীরা, স্বনামধন্য, হ্যাঁ সুজয় ছিল, অনেকে ছিল, কাকলিদি, সুজয়, কল্পনাদি, অনেকেই গিয়েছে, সায়ন্তনী ছিল। আসলে আমরা তখন কোভিড সিচুয়েশনে এই বাবুসোনারা মানে সমস্ত মিউজিশিয়ানরা পুরো মুষড়ে পড়েছে। অনেক মিউজিশিয়ান মানে গান বাজনা ছেড়ে দিচ্ছে, সবারই প্রায় তখন চোখে জল, যে কি হবে, কতদিন এই পিরিয়ড থাকবে আর কি। সেই সময় তখন আমার মনে হলো যে এমন একটা মানুষ তখন ঘরের মধ্যে বন্ধ। আমিও একজন মিউজিশিয়ান হিসাবে, একজন গায়ক হিসাবে ওকেই প্রথম বলি যে একটা কিছু কি করা যায় না দুর্গাপুর শহরের মানুষের জন্য, যে তারা একটু উদ্বুদ্ধ হোক। এত ভালো তখন মানে মাইন্ডটা পুরো চেঞ্জ হয়ে গেছিল ওই সময়, সেইটা ভেবে এই গানটা আমি লিখেছিলাম এবং গানটা সুর করেছিলাম, এবং সমস্ত দায়িত্ব দিয়েছিলাম বাবুসোনাকে যে এই গানটার কম্পোজিশন তোকেই করতে হবে। এবং এই আমার শহর দুর্গাপুর, প্রাণের শহর দুর্গাপুর, ভালোবাসার শহর দুর্গাপুর, এই যে তিনটে লাইন, এই তিনটে লাইন কিন্তু আমরাই শুরু করেছিলাম। এখন কিন্তু এই লাইনগুলো আপনারা দুর্গাপুর শহরের মোড়ে মোড়ে দেখতে পাবেন, এর আগে কিন্তু দেখতে পেতেন না। এটা কিন্তু আমরাই শুরু করেছিলাম। ওই টেমপ্লেটস গুলো, ওই আমার শহর দুর্গাপুর, প্রাণের শহর দুর্গাপুর, ভালোবাসার শহর দুর্গাপুর, ওইটা একটু শোনা না দর্শকদের, একটু মনে আছে? দেখছি, চেষ্টা করছি। এত সুর গান, একটু হ্যাঁ মেছে ডানা আমার নীল আকাশে, হাতের মুঠো স্বপ্নগুলো পথে, অন্ধকারের দিনের শেষে ঝলমলে আলোর দিশা, দুর্গাপুরে নতুন করে ভালোবাসা আজ থেকে বাঁচবো হাতে হাত রাখো সবাই, শিল্প শহর বর্ষার নতুন ঠিকানা, নবীন প্রজন্ম ভাবছো কেন আমরা হার মানব না, ভালোবাসার শহর প্রাণের শহর, নতুন উঠছে
জিয়াবাদ বানিয়েছে। সত্যি না, আমি জিয়াবাদ নয়, মানে এটা মানে সমস্ত ক্রেডিট বাবু সোনার। দুর্গাপুরের জন্য টিম পুরো আমাদের পুরো এন্টার টিম, বুকানো ছিল তার সঙ্গে, গিটারে বুকানো ছিল, পুরো ভাবনাটা মানে এতজন সিঙ্গার মানে কেউ বাদ নেই। মানে দুর্গাপুর শহরের যারা আমাদের সিঙ্গার মানে গায়ক গায়িকা নতুন প্রজন্মের, সুজয় তো আছেই, সুজয়ের মতো সায়ন্তনী, এরকম কাকুলিদি রয়েছেন বিশিষ্ট রাগ প্রধান শিল্পী, এইরকম অনেকে, সুব্রত দা, মান্নাদের ভীষণ ভালো গান, তপন কল্পনা শুক্লা, এইরকম সমস্ত শিল্পীদেরকে আমরা অনুরোধ জানিয়েছিলাম সেই সময় যে দেখুন দুর্গাপুরের মানুষেরা কোভিডে ঘরের মধ্যে আবদ্ধ হয়ে আছে, মিউজিশিয়ানদেরও খুব খারাপ অবস্থা, সবাই মুচড়ে পড়েছে, আমরা একটা শহরকে নিয়ে গান করতে পারি না যেটাতে ধরুন সবাই এই গানটা শুনে উদ্বুদ্ধ হবে এবং আবার একটা বাঁচার তাগিদ খুঁজে পাবে। তখনই বাবুসোনার সাথে আমার কথা হয়, বাবুসোনা বলে এটা হবে সঞ্জীব দা, না আমি লিখছি, আমি সুর করছি, তুই কম্পোজিশনটা ভাই কর। এবং এত ভালো কম্পোজিশন, এবং দুর্গাপুর নিয়ে এই প্রথম টাইটেল সং সাকসেসফুলি হয়েছিল। এবং এবং সব থেকে বড় কথা, যে সমস্ত শিল্পীরা যারা এখন কলকাতায় থাকে, সুজয় থেকে শুরু করে সবাই, এবং তারা সবাই কিন্তু একটা করে লাইন গাওয়ার জন্য দুর্গাপুরে এসেছিল, শুধু শহরকে ভালোবেসে, নিজের শহরকে ভালোবেসে, নিজের শহরের মানুষকে ভালোবেসে, তারা যেন মুষড়ে না পড়ে, তাদের প্রাণের শহর দুর্গাপুর যেন আবার জেগে ওঠে। সবাই কলকাতা থেকে এসে এক লাইন করে স্টুডিওতে গিয়ে তারপরে ফিরে গেছে, এবং কেউ কোনো পারিশ্রমিক নেয়নি, শুধু শহরের জন্য, শহরের একটা টাইটেল সঙ্গের জন্য। এবং সেই টাইটেল সং রিলিজ হবার পরে মানুষ জেগেছে, কি বাবুসোনা? একদম। এবং তার জন্য হ্যাটস অফ। না একদম না, অবশ্যই আমরা সবাই যৌথভাবে সবাই মিলে এটা একসাথে করেছি। আমার সামান্য একটু অবদান ছিল, বাকি সবাই মিলে আমাদের এই প্রচেষ্টা ছিল আমাদের প্রাণের শহর দুর্গাপুরের জন্য। এবার একটু অন্য কথায় ফিরি বাবুসোনা, এই যে সামনে আসন্ন দুর্গাপুজো, তারপরে দীপাবলি, এরপর তো তারপর শীতকালের বিভিন্ন অনুষ্ঠান। এখন দুর্গাপুরে আগে যেরকম অনুষ্ঠানের মানে ফ্লো থাকতো আর কি, মানে মোটামুটি ধরে নে মানে ওই আগস্টের পর থেকেই মানে প্রায় প্রোগ্রাম প্রায় সবার প্রায় বুকিং হয়ে যেত। এখন যে একটু ভাটা পড়েছে, এই ভাটা পড়ার কারণটা কি? না, ভাটা পড়েছে সেটা বলবো না, হয়তো বর্তমান পরিস্থিতির জন্য কিছুটা ভাটা পড়েছে, সেটা পড়েছে, কিন্তু দুর্গাপুরে তো প্রচুর শো হয়, অনেক মিউজিশিয়ান আছে, ভালো ভালো মিউজিশিয়ান। এমন কোন মিউজিশিয়ান আছে যিনি মানে খুব মানে আমরা জানতে চাইছি এই জন্য, কারণ আমরা ভাবছিলাম যে কোনো মিউজিশিয়ান তিনি হয়তো এখন আর্থিক অনটনের মধ্যে রয়েছেন, তাকে যদি আমরা একটু সাহায্য করতে পারি, তিনি তাহলে আবার মিউজিকের জগতে ফিরতে পারেন, এরকম কোনো জানা আছে? মনে পড়ছে এরকম কেউ আছেন দুর্গাপুরে? এই মুহূর্তে তো সেরকমভাবে কিছু মনে পড়ছে না, তবে তোমাকে আমি জানাবো যদি সেরকম কিছু সিচুয়েশান থাকে। আর দুর্গাপুরে অনেক অনেক মিউজিশিয়ান আছে যারা মানে অনেক ব্যান্ডও আছে দুর্গাপুরে, তুমি তো জানো ভালো করে যে তারা আমাদের গান বাজনার প্রফেশন করেই তাদের চলছে সব কিছু। দুর্গাপুরে শো হয়। তোদের সংগঠন আছে কোনো? হ্যাঁ ছিল একটা, এখন মানে রিসেন্ট কিছু নেই আপাতত, একটা ছিল। সেই সংগঠন কি কাজ করতিস তোরা সেই সংগঠনকে রেখে? সেই সংগঠনে মানে আমি অ্যাজ এ মেম্বার হিসেবে ছিলাম, তবে আমি মানে মেন দায়িত্বে কিছু ছিলাম না, যদিও বিভিন্ন ধরনের একটা মানে আমাদের ইউনিটি ছিল একটা, এখন রিসেন্টলি ওটা নেই আপাতত, কাজ করা হয়েছে সংগঠন। আমার তোর কি মনে হয় মানে কিছু ওয়ার্কশপ হয়েছে ভালো ওয়ার্কশপ, এটা খুব জরুরি আর কি, এটা জরুরি। আমি আমার স্যারকে নিয়ে এসেছিলাম তখন, আচ্ছা বেবি স্যারকে, তারপর অক্টোবরে এসেছিলেন বাবু। সংগঠনে কি প্রয়োজনীয়তা রয়েছে মিউজিশিয়ানদের দুর্গাপুরে তোর মনে হয়? ভালো এটা থাকা দরকার আমার মনে হয়। এই যে বলি ওয়ার্কশপ গুলো করা যায়, থাকা দরকার। নতুন প্রজন্মের যারা আসছে তাদেরও নতুন নতুন যে প্রতিভা, নতুন তুই তো বাজাচ্ছিস, অনেকের সঙ্গেই বাজাস, নতুন প্রতিভা কেমন দেখতে পাচ্ছিস? নতুন প্রতিভা তো আছে, কিন্তু বা গান বাজনা মানে মিউজিকটা আমার মনে হয় একটু শিখে সবার করা উচিত। ঠিক, আমি একটু পয়েন্টটাতে আসছি একটু পরে, মানে একটুখানি মানে সবাই করছে সব ঠিক আছে, সব মানে খুবই ভালো, মানে দুর্গাপুরে তো প্রচুর প্রোগ্রাম হয় ইয়ে করে, তো একটুখানি প্রপার ওয়েতে করলে সেটা একটু বেটার হয়। বুঝতে পারছি। আমাকে কয়েকজন এরকম অভিযোগ করেন আর কি, হয়তো তোর কাছেও এরকম অভিযোগ আসে, হয়তো তুই শুনতে পাস। তবে আগের থেকে অনেক ডেভেলপ করেছে মিউজিক ডেভেলপ, মানে একটা জিনিস আমাকে বলে দুর্গাপুরের কথা আমি বলছি, দুর্গাপুরে আগের থেকে অনেক ডেভেলপ করেছে। না আমি যেটা সবাই অনেক মানে উন্নত হয়েছে, অনেক চিন্তা ভাবনা চেঞ্জ হয়েছে, সবার অনেক মানসিকতা চেঞ্জ হয়েছে, আমাদের ভালো করতে হবে, প্রত্যেকটা মিউজিশিয়ানের মধ্যে এটা এসছে।
যে আমাদের ভালো কিছু করতে হবে। না, আমি যেটা জানতে চাইছি যে ধর যে সময়টাতে তুই শুরু করেছিলি হ্যাঁ, সেই সময় টেকনোলজি এতটা উন্নত ছিল না, আর এটা সেই এটা তো সময় মানবি, অতটা ছিল না। ছিল না, এটা তো মানবি। অনেক অনেক ইনস্ট্রুমেন্টও ছিল না, হ্যাঁ, সাউন্ডও মনো ছিল, অনেক অনেক হ্যাঁ, ক্ষেত্রেই হয়েছে। তো সেইখানে এখন টেকনোলজি অনেক উন্নত হয়েছে, সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে হয়েছে, সাউন্ড সিস্টেমের ক্ষেত্রে তো অনেকটাই উন্নত। এই বিষয়টা একটু বল না, মানে এখন তোরা মানে মানে তখন আমরা প্রোগ্রাম করতাম, এখনো প্রোগ্রাম করি, তখন ভাবতাম যে আমরা এইভাবে প্রোগ্রাম করেছি, তখন এইভাবেও মানে দুটো জাস্ট মনিটর লাগিয়ে দিল সামনে, ওইভাবে আমরা শো করেছি। এখন তো ইন্ডিভিজুয়ালি সবার অক্স থাকাটা খুবই জরুরি হয়ে গেছে, নাহলে মানে মানে মনেই হয় না যে কিছু বাজাচ্ছি, মানে অসুবিধা হয় খুব। তো এটা বর্তমানে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু চেঞ্জ হচ্ছে, এটা তো আরো ভালো আগামী দিন, হ্যাঁ আগামী দিনে আরো উন্নত হবে, তাতে সাউন্ডের ক্ল্যারিটি বাড়ছে, আরো শ্রোতারা ভালো শুনতে পাচ্ছে, এইগুলো করাতে আরো আরো সুমধুর হচ্ছে সাউন্ড আওয়াজগুলো, যেটা মানে আগে মানে অতীতের থেকে এখন বর্তমানে আস্তে আস্তে ডেভেলপ হয়েছে। আর একটা বিষয় আমি জানতে চাইছি, সেটা হচ্ছে আমাকে যেটা বলছিলাম যে তোর কাছে হয়তো এই অভিযোগ আসে, আমিও মাঝে মাঝে অনেকে আমাকে বলেন আর কি, আমি অ্যাজ এ নবীন প্রজন্মের একজন বিশিষ্ট মানে মানে কি বলবো, তুই একটা আমার কাছে তো খুবই কাছের, এবং দুর্গাপুরের সবাই তোকে খুব ভালোবাসে, তুই খুব বিশিষ্ট একজন মিউজিশিয়ান এবং মিউজিক কম্পোজার, এবং তুইও নতুন প্রজন্মের ছেলে, শেখার চেষ্টা করে যাচ্ছি, জানার শেষ নেই আমার। মানে আমি এটা জানতে চাইছি, এই যে আমাকে যারা কয়েকজন বলছিলেন আর কি, যে শুনছিলাম আর কি, মানে আমি তোর কাছেও সেই ভাবনাটা জানতে চাইছি, তোর কি ভাবনা সেই জায়গাটাতে, যে বলছে যে এখন টাকা থাকলেই যে কোনো দামি স্টুডিওতে গিয়ে কোনো একজন গায়ক বা গায়িকা যার ধর প্রথাগত কোনো শিক্ষা নেই, বা ধর গলাতে কোনো সুরও নেই, সে সুরেও গায় না, বেসুরও গায়, কিন্তু টেকনোলজির সাহায্য নিয়ে সে স্টুডিওতে গিয়ে সে একটা অ্যালবাম করে ফেলছে, সেটাকে ইউটিউবে ছাড়ছে বা বাজারে রিলিজ করছে বা কোথাও করছে, এবং সে নিজেকে সিঙ্গার বলে প্রমাণিত করছে। এটা 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 কতটা ক্ষতি করছে আমার গানের জগতে? এটা দেখো, এটা এখন বললাম না, টেকনোলজিটা অনেকটা স্ট্রং হয়ে গেছে, তোমাকে ফার্স্টে এই কথাটা বলছি আমি, টেকনোলজি অনেক স্ট্রং হয়ে গেছে। তবে এই নয় যে একজন একদম গানটা একদম খুব খারাপ গাইছে, গাওয়ার পর মানে স্টুডিওতে এলেই তার গানটা দারুণ হয়ে যাচ্ছে, এরকম কিন্তু একদমই নয়, এটা ভুল পুরো। তাকে শিখে আসতে হবে। যে কোনো এখন অনেক বড় বড় সিঙ্গারদেরও পিচ কারেকশন হয়, কিন্তু এরকম নয় যে বড় বড় সিঙ্গারদের পিচ কারেকশন একটা মাস্ট হয়ে গেছে এখন আজকের ডেটে। তবে মানে যেটা বলছি, মানে আগে যেমন এই টেকনোলজিটা এতটা উন্নত ছিল না, তার কাজেই মানে যারা একটু ধরো কম গাইতে পারে বা খুব ভালো গাইতে পারছে না, তাদের আগে যেরকম সেই প্রোডাকশনটা তারা দিতে পারতো না। কিন্তু এখন একটু মানে তার মানে কি বলবো, একটুখানি মানে ধর তার একটু দক্ষতা কম বা একটু রেওয়াজ কম, সেটা ওই পিচ কারেকশনের মাধ্যমে বা কিছু করে ওগুলো আমরা মেকআপ করে দিচ্ছি। এইরকম এই ব্যাপারগুলো এই টেকনোলজির মাধ্যমে স্ট্রং হচ্ছে। কিন্তু করে দিচ্ছিস ঠিক আছে, তার গান রিলিজ হচ্ছে ঠিক আছে, হ্যাঁ সেটা তো এবার দেখো এখানে না, এটা সব জায়গাতে। হ্যাঁ এবার ভবিষ্যতে কতদূর যেতে হবে, হ্যাঁ কোন জায়গায় থেমে যাবে না, একদম না শিখে আমি বলবো কোনো কিছু কোনো যে সম্ভবই নয়, এটা যদি মনে করে যে হ্যাঁ কোথাও গিয়ে সে আটকাবেই, কোথাও গিয়ে কোনো না কোনো সময় আটকে যাবে একদম। তুই তো মানে বিভিন্ন রাগ বাজাস, আমার খুব ভালো লাগে। তোর পছন্দের যে কটা, আমি তো রাগ তো প্রচুর আছে, সবারই একটা পছন্দের রাগ আছে, তো আমারও যেমন একটা পছন্দের রাগ আছে। রাগ নিয়ে অতটা আমি কাজে করে যাই, ওই একটা ভালো কিছু শোনা না, একটা ভালো একটা মানে তুই তো আমার পছন্দের মধ্যে কিছু কিছু রাগ আছে, তখন তার মধ্যে একটা খুব পছন্দ, পুরিয়া ধানেশ্রী। বাহ পছন্দ। কিসে ধরবো? সি গো, সি মেজর, সি ই মেজর এরকম যাবে।
রাগের পর অনেক গান হয়েছে, অনেক গান হয়েছে, গানের সুর হয়েছে। হ্যাঁ প্রচুর, পুরিয়া ধানের সুর প্রচুর। করো একটা করতে পারো, ধরো না। না আসলে এখন অনেক সিস্টেম হয়ে গেছে, তো এখন কোনো সঙ্গীত শিল্পীর গান গাইতে গেলে সেটা কপিরাইটের আওতায় পড়ে যায়। তাই আমরা আমরা তো এবার মানুষকে তো সুরের বন্ধনে আবদ্ধ থাকতে হয়, এবং এখন সিস্টেম অনুযায়ী হয় না, মানে কপিরাইটের বিষয় হয়ে যায়। সেই জন্য আমরা গানের জায়গাগুলোকে বাদ রাখি। ওই জন্য নিজেদের যারা যারা নিজেদের কম্পোজিশন, নিজেদের ভাবনা, নিজেদের গায়কি, নিজেদের বাজানো, এইগুলোকেই তুলে ধরার চেষ্টা করি। একটা জিনিস আমি পুরিয়া ধানেশ্রী তো মানে খুব দুর্দান্ত একটা মানে মানে কাছের একটা রাগ। তুই একটা ইয়ে শোনা না আমাকে, মানে ওই তখন বলছিলি ওই জি মাইনরের কিরকম বাজাই বাজি পার্ট, এটা অনেক অনেক ইউজ হয়েছে, মানে এই মিউজিকটাই টিউনটা ইউজ হয়েছে, টিউনটা ইউজ হয়েছে অনেক জায়গায়। মানুষের একটা বলে না একটা মানে সিগনেচার টিউন হিসেবে পরিচিত হয়ে আছে। শুনি একটু, অনেকের মানে গানে ইউজ হয়েছে, সেটা তো এখানে বলা যাবে না কোথায় কোথায়। জি মাইনর ধরো, হ্যাঁ মানে কি আর করা যাবে, আমাদের আমাদের সীমার বাইরে তো আমরা বেরোতে পারি না। হ্যাঁ সেটাই, কিন্তু মানে বললাম কিছু কিছু সিগনেচার টিউন আছে, মানে অনেক ওখান থেকে নেওয়া হয়েছে, অনেক গানে অ্যাপ্লাই করা হয়েছে সেগুলো। আচ্ছা, এই যে একটা সময় মানে যখন বিভিন্ন আর ডি বর্মন সাহেব যখন বিভিন্ন ওই বিভিন্ন মানে তুই যেমন বলছিস ছোটবেলায় কৌটো বাজাতে, এরকম উনিও এরকম কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করতেন। হ্যাঁ, তার গানে লিজেন্ড ওইভাবেই তো ওনারা সৃষ্টি করে গেছেন, এত বড় বড় সেগুলো নিয়ে আমরা আজকের প্রজন্ম এখনো মানে শেষ হবে না। আচ্ছা বাবুসোনা, একটা জিনিস আমাকে বল যে এই যে লোকসঙ্গীত, হ্যাঁ লোকসঙ্গীত আর ধর মাটির গান মানে বাউল গান, বাউল, লোকসঙ্গীত, ভাটিয়ালি, এই ধারার যে গান, এই ধারার গানে যে যে ইনস্ট্রুমেন্ট আগে ব্যবহার হতো, হ্যাঁ দোতারা, একতারা, খোল, কোনো কোনো জায়গায় মাদল, এইগুলো এখন কি মানে তুই তো বিভিন্ন জায়গায় বাজাচ্ছিস বলে আমি তোর এক্সপিরিয়েন্সটা জানতে চাইছি, মানে তোর ভাবনাটাও জানতে চাইছি যে লোকগানের যে বিভিন্ন ধারা, লালনের গান, হ্যাঁ বা এইসব সমস্ত মিলিয়েই বলছি, এখানে যে ইনস্ট্রুমেন্টের যে পরিবর্তন হয়েছে, ইনস্ট্রুমেন্ট বিভিন্ন যে ইনস্ট্রুমেন্টগুলো আগে বাজতো আমরা শুনেছি, যেগুলো রেডিওতে শুনেছি, টিভিতে দেখেছি সেই সময় যখন আমরা ছোট ছিলাম, সেখানে এখন যে ইনস্ট্রুমেন্টের যে পরিবর্তন হয়েছে সেখানে কি গান কোথাও তার জায়গা হারাচ্ছে? দুটো ধারা আছে, লোকগান যদি অথেন্টিক ফোক সং শুনতে চাও সেটার একটা আলাদা পার্ট, সেটা কিন্তু এখনো আছে, সেটা একটা মাটির গান, ওটা আমাদের ভেতরে একদম বসে আছে সেগুলো না, ওই সাউন্ডটা না পেলে আমাদের ভালো লাগে না। কিন্তু তারপরে হচ্ছে এখনকার যে সাউন্ড, এখনকার একটু সাউন্ড টেক্সচারটা একটু ড্রাম ওরিয়েন্টেড, লোকগানেও ড্রামিং হচ্ছে ব্যাপারটা, অনেক লোকো ব্যান্ড মানে ভালো ভালো ফোক ব্যান্ড আছে যেগুলো ড্রাম ইউজ হচ্ছে, গিটার ইউজ হচ্ছে, ডিস্টোরশন কর্ড মানে পার্ট লোকগানের মধ্যে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে মানুষের এখনকার ট্রেন্ড চলে এসছে, সেটা মানুষ ওটা চাইছে, বুঝতে পারছো তো? তো কিছু করার নেই, এখন যেটা মানুষ চাইবে সেটা তো দিতেই হবে, কিছু করার নেই। এখান থেকেও কি নতুন নতুন মানে এই লোকগানেও কি নতুন নতুন প্রতিভা উঠে আসছে? অবশ্যই, হ্যাঁ প্রচুর প্রতিভা। দুর্গাপুরে চেষ্টা করছে, আছে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু এটা মানে একটা ভালো দিক। আলটিমেটলি তো মিউজিকটাই হচ্ছে না, হ্যাঁ হোক না, নতুন সাউন্ড আসুক না, ক্ষতি কি আছে? এই যে ফোকটা তুমি বলছো আগের ওই ট্র্যাডিশন, আগের অথেন্টিক একটা ব্যাপার সাউন্ড, তো ওটার থেকে একটু চেঞ্জ করে মানুষ একটু নতুন ভাবে শুনছে,
যেমন আমরা ফকিরাকে শুনছি বা এরকম ভালো, এটা মানে দোহার শুনেছি কার্তিক দাসের। কার্তিক দাস ওনার তো দুটো রূপ আছে, ওনার একটা অথেন্টিক একটা ব্যান্ড আছে আর একটা পুরো রক ব্যান্ড, ভালো লাগে। মানে আলটিমেটলি তো মিউজিকটাই হচ্ছে, দুটো দু রকম, কিন্তু দুটোই গ্রহণযোগ্যতা মানে একই রকম আর একদম একদম। আর আরেকটা জিনিস আমার জানার, আমি জানতে চাইছি, হয়তো আমাদের দর্শকরাও জানতে চাইবে, যে দুর্গাপুর শহরে নতুন প্রতিভারা যারা গান গাইতে চায় বা নতুন প্রতিভারা যারা বিভিন্ন মিউজিশিয়ান হতে চায়, তাদের ক্ষেত্রে দুর্গাপুরে কতটা জায়গা খোলা রয়েছে বা দুর্গাপুরে থেকে সেটা কতটা সম্ভব? না, শেখাটা শিখে যেতে হবে, ঠিক আছে? তুমি প্রপার ওয়েতে তোমাকে প্রপারভাবে শিখতে হবে। দুর্গাপুর তো একটা ইন্ডাস্ট্রি নয় গান বাজনার জন্য, আমরা স্ট্রাগল করে যাচ্ছি, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তোমাকে প্রপার ওয়েতে শিখে তোমাকে বাইরে গিয়ে লড়াই করতে হবে। গান বাজনাটা পুরোটাই আমাদের লড়াই, স্ট্রাগল। দুর্গাপুর শহরে থেকে কি গান বাজনা বা মিউজিশিয়ান পাওয়া যায়? মানে আমি তো দুর্গাপুরেরই ছিল, এখনো আমি দুর্গাপুর থেকে বেরোইনি, দুর্গাপুরেই আছি, ঠিক আছে? অনেকেই বলছে, অনেক সময় বলেছে যে তুই না, অনেকে বলে যে দুর্গাপুর শহরে আমি শো পাই না, আমাদেরকে কেউ অনেকে মঞ্চ দেয় না, অনেকে স্টেজ দিতে চায় না, সবাই সেই একই শিল্পীদেরকে। দেখো, এটা তো একটা ইন্ডাস্ট্রি নয়, মিউজিক ইন্ডাস্ট্রি নয় দুর্গাপুরে, সবার আগে এটা ভাবতে হবে, ঠিক আছে? তার মধ্যেও যে এত মিউজিশিয়ান, এত সিঙ্গার তারা পারফর্ম করে তাদের নিজের সংসার চালাচ্ছে, এটা কম বড় ব্যাপার নয়, কিন্তু এটাও একটা ভাবার ব্যাপার আছে। হ্যাঁ, তবে ইন্ডাস্ট্রি নয়, কষ্ট করে চালাতে হচ্ছে, স্ট্রাগল করে চলতে হচ্ছে। কিন্তু হ্যাঁ, অবশ্যই যেরকম কলকাতা একটা প্ল্যাটফর্ম আছে, বম্বে তো অবভিয়াসলি ওটা আমাদের দেশের একটা মেন ইন্ডাস্ট্রি, মিউজিক ইন্ডাস্ট্রি। তো এটাই হচ্ছে ব্যাপার, যে মানে আমাদেরকে স্ট্রাগল করতে হচ্ছে। আগামী দিনে যারা আসবে তাদের সেই প্রজন্মকে স্ট্রাগল করেই চলতে হবে। হ্যাঁ, তবে ওই দুর্গাপুর কোনোদিনই মিউজিক ইন্ডাস্ট্রি নয়, কিন্তু দুর্গাপুরে অনেক মানুষ এই প্রফেশনে থেকে তাদের সংসার চালাচ্ছে, তাহলে ভাবতে হবে অনুষ্ঠানটা ভালোই হচ্ছে, কাজ হচ্ছে, তাই না? দুর্গাপুরের সৃজনী অডিটোরিয়াম ছাড়া দুর্গাপুরে অন্যান্য যে সমস্ত হল রয়েছে, মানে প্রথমেই তো উদ্যোক্তারা চায় যে হলে অনুষ্ঠান করার জন্য, অনেক সময় তো ধর স্টেজ মাচার শো হয়ও না। তো দুর্গাপুরের সৃজনী ছাড়া আর যে সমস্ত হলগুলো আছে সেগুলোতে কি মানে সাউন্ড প্রুফ, মানে সেখানে কি মানে বড় অনুষ্ঠান করার মতো অবস্থা আছে? না, সেরকম অনুষ্ঠান মানে ফুল অ্যাকোস্টিক তো নয়, সেটা অসুবিধা হয়। মানে আমি জানতে চাই যে মানে একজন মিউজিশিয়ান হিসাবে বা একজন দুর্গাপুরের ছেলে হিসাবে দুর্গাপুরে আর কি চাই, মানে কি হলে ভালো হতো বলে তোর মনে হয়? আরো অডিটোরিয়াম একটা দরকার আমাদের দুর্গাপুরে, কেন কি এত অনুষ্ঠান আমাদের দুর্গাপুরে হয়, এই একটা অডিটোরিয়ামের উপর খুব চাপ পড়েছে। আমাদের এসডিএম স্যার বলেছিলেন তো একটা অডিটোরিয়াম করবেন, এবার জানি না ওটা কতদূর কি হয়েছে। হ্যাঁ, ওনারা এমএমসি তে একটা জমি দেখছিলেন, একটা এমএমসি কি এইখানেই তো দেখছিলেন, ওনার বাংলোর পেছনে না, ওই পাশটা। হ্যাঁ, ওই দিকটা, ওই এমএমসি এলাকায় আর কি। ওইখানে যদি হয় তো ভালোই হবে, যদি মানে তো আরেকটা অডিটোরিয়াম হলে দুর্গাপুরে অনুষ্ঠানের সংখ্যা বাড়বে। অবশ্যই, দুর্গাপুরে তো তোমাকে প্রথমেই বললাম, মানে এখানকার শ্রোতার মতো কোনো আমার মনে পৃথিবীতে কোথাও শ্রোতা নেই, এত মানে, আর এখানে এত মানে প্রতিভাবান মানুষজন আছে, সবাই প্রত্যেকটা ঘরেই তুমি পাবে গান বাজনার চর্চা হয়, সবাই যেমন শ্রোতা তেমন তারা নিজেরাও চর্চা করছেন, হয়তো প্রফেশনালি করছেন না, বাট চর্চা রেখেছেন না, এটাই তো বড় ব্যাপার, আর কি চাই। আর এখনো তোর কথা অনুযায়ী যে এখনো বিভিন্ন মানে এই আগে যেমন অতটা দেখতে পাওয়া যেত না, যে গ্রাজুয়েশনের পরে ছেলে মেয়েদেরকে চাকরির দিকে ঠেলে দেওয়া, এখন বিভিন্ন এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান যেগুলো টিভিতে হয় সেগুলো দেখে এখন তো মানে সেগুলো দেখে আমার অনেকটা মানে আমাদের দুর্গাপুর থেকে অনেকেই তো এখন বাইরে গিয়ে তারা অনেক নাম করেছে, রিয়েলিটি শোতে গিয়েই করেছে। রিয়েলিটি শোর এখন প্ল্যাটফর্মটা ভালো, খারাপ কিন্তু হ্যাঁ ভালো মানে কি, আমি যে গেলেই রিয়েলিটি শোতে পেয়ে যাবো এটা কিন্তু ভুল ধারণা, তার জন্য অনেক লড়াই, তো মানে কোনো কিছুটা ইজি নয়। যারা একটা জায়গায় গেছে তারা এমনি যেতে পারেনি, তাদের প্রচুর মানে পরিশ্রম আছে তার পেছনে, অনেক সঙ্গত আছে, মানে অনেক রেওয়াজ আছে তার পেছনে, ঠিক আছে? রেওয়াজ না করে কিন্তু কোনো কিছু হয় না। তার মানে একটা কথা পরিষ্কার বাবু শোনে, যে আগের কথা বলছি, সেই সময় তো এত রিয়েলিটি শো ছিল না,
তো এখন তো রিয়েলিটি শোর সংখ্যা বেড়েছে, বাংলায় বেড়েছে, হিন্দিতে বেড়েছে, এবং তোর কথা অনুযায়ী দুর্গাপুরের ছেলেমেয়েরাও যেমন যাচ্ছে, বিভিন্ন জেলার ছেলেমেয়েরা যাচ্ছে। এই রিয়েলিটি শো একটা প্ল্যাটফর্ম করে দিচ্ছে তাদেরকে ভবিষ্যতে তাদেরকে গায়ক গায়িকা মানে হিসেবে তুলে ধরার। কিন্তু কোথাও কি মনে হচ্ছে যে 2 বছর পর তাদেরকে আর দেখতে পাচ্ছি না, হারিয়ে যাচ্ছে, বা যদি হারিয়ে যাচ্ছেই বা তাহলে কেন যাচ্ছে? না, সেটা তার পার্সোনাল, তার একদম সম্পূর্ণ নিজের ব্যাপার, সে তাকে কিরমভাবে রাখছে নিজেকে, এটা ভাবতে হবে। যারা হারিয়ে গেছে তারা হয়তো তাদেরকে ঠিকঠাকভাবে রাখতে পারেনি, এটা একটা ফ্যাক্টর। যারা দেখো অনেকেই নিজেকে ঠিক রেখেছে, তারা কিন্তু এখন অবধি তাদের নাম এক মুখে সবাই জানে। কিন্তু অনেক শিল্পী তো বেরোচ্ছে রিয়েলিটি শো থেকে, সবার নাম তো আমাদের জানা সম্ভব নয়, কিন্তু কিছু কিছু নাম আমরা জানি যাদের, তারা কিন্তু নিজেদের জায়গাটা ঠিক রেখেছে, তাদের নিজেদের অধ্যাবসায়, নিজেদের রেওয়াজ, ওইটাই বললাম একটাই কথা, যে নিজেদের ক্যারেক্টার সব কিছু, সমস্ত কিছু মিলিয়ে তো একটা সব কিছু হয় না, এটা ভাবতে হবে যে মানে বড় ব্যাপার। আমাদের অনুষ্ঠান প্রায় শেষের মুখে। আজকে বাবু সোনা মানে নীরোৎপল, ওর ভালো নাম নীরোৎপল মণ্ডল, এবং সবাই ওকে বাবু সোনা বলেই চেনে, আমরাও ওই নামে রাখতেই ভালোবাসি, আপনারাও ভালোবাসেন। অনেক বিষয় নিয়ে আলোচনা হলো, আপনারা অনেক কিছু জানতে পারলেন নবীন প্রজন্মের এই প্রতিভাবান শিল্পীর কাছে। আমি বাবু সোনাকে বলবো যে এই যে নতুন প্রজন্মের যে সমস্ত মিউজিশিয়ান আছে, যারা কিবোর্ড বাজাচ্ছে বা গিটার বাজাচ্ছে বা আরও যেসব মেলোডিয়া সেকশনগুলো আছে সেগুলো বাজাচ্ছে, এই সমস্ত নবীন প্রজন্মের মিউজিশিয়ানদের তোর একটা মেসেজ যদি তুই দিস, কি বলবি তাদের? আমি একটাই কথা বলবো যে তোমরা প্রপার ওয়েতে গান বাজনা করো। দুর্গাপুর তো মানে দুর্গাপুরকে আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে, ঠিক আছে? দুর্গাপুরকে একটা জায়গায় পৃথিবীতে মানে আমাদের মানে মানে পুরো গোটা দেশে না দুর্গাপুরের একটা নাম আমরা ক্রিয়েট করতে পারি, যে মিউজিক নিয়ে এখানে অনেক কিছু ভাবা হয়। আর প্রপার ওয়েতে গান বাজনা করো, আর কি ঠিকঠাকভাবে একদম ইয়ে করে চলতে হবে আমাদের। তাহলেই তো আমাদের দুর্গাপুরে যদি সবাই ঠিকঠাকভাবে গান বাজনা করে সিরিয়াসলি, তাহলে আমাদের দুর্গাপুরেরই তো নাম হবে, আর তাই না? ঠিক। এবং অলরেডি আমাদের মানে দুর্গাপুরকে নিয়ে আমাদের অনেকের মানে অনেক রকম চিন্তা ভাবনা আছে, ভালো চিন্তা ভাবনা, মানে বাইরের লোকেরা জানে যে এখানে ভালো গান বাজনা হয়, এখানে ভালো ভালো মিউজিশিয়ান থাকে। হ্যাঁ, মানে অনেক আমরা শিল্পীকে দেখেছি তারা এসে বলে যে দুর্গাপুরের মতো শ্রোতা আমরা কোথাও পাই না, এবং দুর্গাপুরে সেটা তো আছে না। আমি এমনিও বলছি মানে দুর্গাপুরে ভালো মিউজিশিয়ান মানে গান বাজনা হয়, সেটা বাইরের শিল্পীরাও জানে যে এখানে ভালো ভালো ব্যান্ড আছে, ভালো ভালো মিউজিশিয়ান আছে। তো এখানে আরো আমাদেরকে মানে এন্টার সঙ্গীত জগতে দুর্গাপুর একটা নাম, তাই তো? এটা আমাদের দায়িত্ব, ঠিক আছে? এটাকে বয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের সকলের, প্রত্যেকটা মিউজিশিয়ান, প্রত্যেকটা সিঙ্গার সবারই আছে। এটুকুনি বলতে পারি যে মানে সবাইকে আরো সিরিয়াসলি গান বাজনা করো, তাহলে সবাই আমাদের দুর্গাপুরের নাম হবে আর কি। যারা আমরা আমাদের গর্ব করে বলতে পারবো দুর্গাপুর আমার শহর, দুর্গাপুর প্রাণের শহর, দুর্গাপুর ভালোবাসার শহর। সেই রাইট। আজকে আমার শহর দুর্গাপুর, প্রাণের শহর দুর্গাপুর, ভালোবাসার শহর দুর্গাপুর। এই ভালোবাসার শহরে দুর্গাপুরের সমস্ত মানুষকে এক্সপ্রেস অনলাইনের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, আগামী শারদ উৎসবের অনেক অভিনন্দন, ভালোবাসা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এবং অবশ্যই বাবু সোনাকে অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে এসে তার বিভিন্ন আমিও কৃতজ্ঞতা জানাই। মানে মানে একটা অনুষ্ঠানে আমাকে ডাকা হয়েছে, প্রত্যেকটা মানে এক্সপ্রেস নিউজের প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা মানুষকে আজকের মতো শেষ করলাম। এক্সপ্রেস অনলাইন, ভালো থাকবেন, নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।